মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, যেটা ওনার মতোই বক্তব্য দিয়েছেন, আপনি এই বক্তব্য দিলেন, উনি খেয়াল করলেন না যে বাংলাদেশে কখনো মন্দির ভেঙে সেই জায়গাতে মসজিদ নির্মাণ করার ঘটনা ঘটে নাই। ভারতে কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদের এক ধরনের রাজনীতি সম্প্রসারণ করার কারণে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম রাজত্ব কায়েম করা হয়েছে। ওনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের হিন্দু মুসলিমের সম্পর্ক আকাশচুম্বী অবস্থায় গিয়ে পৌঁছেছে। সম্পূর্ণ আপনি দেখবেন এই দেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে টোটাল প্রশাসন যখন ভেঙে গেছে, বাংলাদেশের সাধারণ মানুষ তো দূরের কথা, যাদেরকে জঙ্গি জঙ্গি বলা হতো, সেই জামাত, সেই হেফাজতের কর্মীরা আমাদের দেশের মন্দিরগুলো, সংখ্যালঘু বলি আর হিন্দু ধর্মের মন্দিরগুলো, বৌদ্ধ ধর্মের মন্দিরগুলো তারা নিজেরা দাঁড়িয়ে পাহারা দিয়েছে। এই সমস্ত অবস্থা যখন বাংলাদেশে ঘটে, আর ওইখানে গরুর গোশত খাওয়ার কারণে যেখানে পিটিয়ে মারে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর যেই জাতিসংঘ থেকে আগমন করে সেটা সমাধান করার কথা বললেন, আমি তো মনে হয় উনি ভুলে বাংলাদেশের কথা বলেছেন। এটা তো ইন্ডিয়ার কথা বলা উচিত। ইন্ডিয়ার যেই লোকটি এখন ক্ষমতায় আছেন, যে গুজরাটের কসাই হিসেবে খ্যাত, গুজরাটের দাঙ্গা লাগিয়ে অসংখ্য মানুষের হত্যাকারী যেই ব্যক্তিটি, আমেরিকায় ঢোকা যার জন্য একটা সময় নিষেধ ছিল, সেই ব্যক্তির দেশটির একটা মানে অঙ্গরাজ্য, তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দিতে পারেন? মানে আমরা বাংলাদেশি হিসেবে হতাশ। একই সাথে আমি মনে করছি না যে কলকাতারও যারা আছেন বা ইন্ডিয়ারও যারা আছেন, বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর রাখেন, যে এখানে ওই ধরনের আদতে কোনো পরিস্থিতি নেই। মিডিয়াগুলো মিথ্যা প্রোপাগান্ডা সেখানে চালাচ্ছে। সমস্ত মিডিয়া যারা মেইন স্ট্রিমের অন্তত আছেন, সত্যটা মানুষের কাছে তুলে ধরতে চান ইন্ডিয়ার, তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, আপনারা আসেন, রাষ্ট্রের সমস্ত প্রকার আনুকূল্য আপনাদেরকে দেওয়া হবে, আপনারা খুঁজে দেখেন কোথায় কয়টা সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। একদমই নাই, দাঙ্গার প্রশ্নই আসে না, বরং আমরা আরো রাজনৈতিক কারণে মন্দির ভাঙা, একই সাথে রাজনৈতিক কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, সেটাকে আমরা আরো সমাধান করছি সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে, এবং হিন্দু মুসলিম সবাই মিলেমিশে। আর ওদের যারা এজেন্ট আছে আমরা দেখেছি, এই চিন্ময় সহ যারা গ্রেফতার হয়েছেন, যদিও আমি মনে করি না ওনাকে যেইভাবে গ্রেফতার হয়েছে বা যেই ইস্যুতে গ্রেফতার হয়েছে সেটা ঠিক কিনা, কারণ সেই ঘটনাকে কেন্দ্র করে একজন আইনজীবীকে ইতিমধ্যে হত্যা করার পর্যন্ত ঘটনা ঘটে গেছে। তো এই সমস্ত জায়গায় ওনারা আমাদের এখানে এসে বাস্তব খবরটা প্রচার করুক। তা না হলে যেই উস্কানি ওনারা দিচ্ছেন, যেই মানে কি বলে আগুন জ্বালানোর চেষ্টা করছেন, সেই আগুনে হয়তো ওনাদের উপরে মরতে হইতে পারে। কারণ বাংলাদেশের জনগণ হাসিনাকে বিদায় দেওয়ার পর, এক কথায় হাসিনার যে একটা ফ্যাসিবাদী মূর্তি ছিল, সেটার বিসর্জনে দেশের জনগণ সবাই মিলে দিয়ে দিয়েছে। ওই ফ্যাসিবাদী মূর্তির পূজা পার্বণ বাংলাদেশের কোনো জায়গায় আর হবে না। সেই মূর্তি স্থাপন করার চিন্তা হিন্দুত্ববাদী রাজনীতি করা, সেই আরএসএস মোদির চিন্তাভাবনার আলোকে যদি তারা করতে চায় এবং মাথা খারাপ হয়ে যায় যে হাসিনা এখন আমাদের এদেশে নেই কেন, মানে বাংলাদেশে নাই কেন, তাকে আবার পাঠাবে, সেটা তাদের একদম খোয়াব এবং দিনে দেখা স্বপ্ন হবে। সেই জায়গা থেকে ওনাদের সংযত আচরণ করা উচিত। একই সাথে সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই, লেনদেনের ভিত্তিতে একটা সুসম্পর্ক বজায় রাখবে, সেই জায়গাটা রাখা উচিত। আবারও আমি বলে দিচ্ছি, বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করে আগুন জ্বালানোর চেষ্টা যদি তারা করে, এবং শান্তিরক্ষী মিশনে যে বললো না একটা ফালতু আলাপ, সেটা যদি হয়, আমার এখানে যদি মানে 1000 পাঠাতে হয়, ওনার ওখানে 50,000 পাঠাতে হবে, ওনার ওখানে বেশি হয়, ওখানে সংখ্যালঘু মুসলমান যারা আছে তারা বেশি নির্যাতিত হয়, সেদিক নজর দিন। আর এক দেশের চিন্তা ভাবনা আপনাদের করতে হবে না। চিন্ময় থেকে শুরু করে যারা এখানে গ্রেপ্তার হচ্ছে, আপনারা ফাল পেরিয়ে উঠতেছেন কেন? তারা কি আপনার দেশের নাগরিক নাকি? আমাদের দেশের অভ্যন্তরীণ ঘটনা এত নাক গলানোর ইচ্ছা আপনাদের কেন জাগে? এটা হায়দ্রাবাদ না, এটা সিকিমও না। সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাইছে যে নিরাপত্তার কথা, জাতীয় নিরাপত্তার প্রশ্ন এবং হিন্দুদেরকে নির্যাতন করা হইতেছে, সেই কারণে তারা সিলেট সীমান্ত থেকে ঢুইকে আমাদেরকে দখল করবে? না না না, ওই চিন্তা তাদের করা আসলে ঠিক হবে না। তার কারণ হচ্ছে যুদ্ধ করার চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষ করে না, এবং সেই ধরনের প্রস্তুতি, ওই ফালতু প্রস্তুতি, ফালতু কথাবার্তার মধ্যে বাংলাদেশের মানুষের চিন্তাও নাই। বাংলাদেশ হঠাৎ মানে ইতিমধ্যে একটা ফ্যাসিবাদী রেজিমকে সম্পূর্ণভাবে উৎখাত করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে একেবারেই নজিরবিহীন, যে প্রশাসন শুদ্ধ সব পালায়ে গেছে। তো সেই রকম একটা অবস্থায় বাংলাদেশকে আমরা নতুন করে একটা অসাম্প্রদায়িক চেতনার আলোকে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্রটিকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা করতেছি। সেখানে কোন কারণে ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ বাঁধাতে যাইব? কিন্তু এই নমনীয়তার জায়গা থেকে বা এই জায়গা থেকে ইন্ডিয়া যদি মনে করে, বা তাদের কোনো ওই শুভেন্দু অধিকারীর মতো কোনো ব্যাককল লোকজন যদি মনে করে তারা একটা জায়গা থেকে ঢুইকা বাংলাদেশে দখল করবে, তাদেরকে আমরা বলে দিতে চাই, আমাদের যুদ্ধ করার যেমনিভাবে প্রস্তুতি নাই, তেমনি ভাবে আমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, সেটা মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা থেকে ফিরে এসে দুই দেশ, আমি আবারও বলছি, সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় সেটার দিকে নজর দিন। কারণ আলটিমেটলি বাংলাদেশের সমস্ত মানুষ, একদম তৃণমূল পর্যায় থেকে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ যারা, মানে আমি বলি যারা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, সবাই একটা জায়গাতে একমত হয়েছে যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী সরকার বা আধিপত্যবাদী চিন্তার আলোকে যারা আমাদের দেশে একটা গণতন্ত্র বিনষ্ট করে সরকার প্রতিষ্ঠা করে রাখতে চান, শোষণ নিপীড়ন করতে চান, গণতন্ত্রকে হত্যা করতে চান, এই ধরনের সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না। অতএব তাদের এই ফালতু চিন্তা ভাবনা থেকে ফিরে আসা উচিত।
আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনের ওখানে যে হামলার ঘটনা ঘটেছে সেখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা আইডেন্টিফাই করতে পারি। এক নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে এসে আমাদের পতাকা যেটা উত্তোলন করা ছিল সেটা ওনারা নামিয়ে ওখানে পুড়ে দেওয়ার মতো দুঃসাহস করেছে। একই সাথে আমরা দেখতে পেরেছি যে ওই জায়গার কিছু অংশ স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। এই যে ভাঙচুর চালানো এবং একটা দেশের জাতীয় পতাকা এবং ওই দেশে আমাদের নিজস্ব উপ হাই কমিশন যেটা তাদের, এটা একটা আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার শামিল। ভারতের সাথে আমাদের সম্পর্ক এমন জায়গায় গিয়ে পৌঁছায়নি যে তারা আমাদের পতাকা টানানো পতাকা নিচে নামানোর পরে তারপর সেটাতে আগুন দেবে। এই ধরনের ঘটনা ঘটার একটা আমি কারণ বলতে পারি বা একটা লক্ষণ বলতে পারি, সেটা হচ্ছে হাসিনা যখন বাংলাদেশে ছিল তখন হিন্দুত্ববাদী রাজনীতি যারা আমাদের দেশে প্রেষণা দিয়ে রাখতো তারা হাসিনার মাধ্যমে তাদের বয়ানকে আমাদেরকে শোনাতো। হাসিনা যখন পালিয়ে গেল তখন আর তারা হাসিনার মুখে না নিজেরাই বলা শুরু করছে। আর নিজেরা বলতে গিয়ে তারা এত উগ্রবাদী আচরণ করতেছে, কারণ আমরা বাংলাদেশে থাকা অবস্থায় হিন্দুত্ববাদী চিন্তা ভাবনার আলোকে বলতাম যে মুসলিমরাই শুধুমাত্র উগ্রবাদী হয়, এই ধরনের একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা ভারত দেখিয়ে দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরনের আচরণ দেখিয়ে যে তারাও একটা উগ্র হিন্দুত্ববাদ লালন করে, আর সেই জায়গা থেকে এই ধরনের আচরণ মূলত তারা আমাদের উপরে করছে। কখনো আপনি যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলাপ তো বাদ, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় কিনা সেটাই একটা বিবেচনার বিষয়, বা বন্ধুত্বতার ভিত্তিতে সম্পর্ক হয় কিনা সেটাই আলোচনার বিষয়। তো সেই জায়গায় ভারতের আচরণ, বন্ধুত্বপূর্ণ আচরণ তো দূরের কথা, মানে শত্রুত্ব তো দূরের কথা, মানে কি বলবো, যুদ্ধ লাগায় দেওয়ার মতো অবস্থা করছে। ভারতের মতো একটা রাষ্ট্রের কাছ থেকে আমরা বলতে পারি স্বাভাবিক সেন্সে যে এরকমের প্রতিবেশী কোনো রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা আশা করি না, কিন্তু তারা জাস্ট যুদ্ধ ঘোষণা সামিল করে দিচ্ছে। এইটা আমি ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক এইভাবে নির্ণয় করতে চাই না। ভারতের যে মোদী সরকারটা আছে তার উগ্র হিন্দুত্ববাদী রাজনীতিকে বিস্তার ঘটানোর জন্য এবং তার ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ যেটা করতো অস্থিতিশীল পরিস্থিতি সেটাই উনি করাতে চাচ্ছেন এবং একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমি ওনাদেরকে বলে দিতে চাই, বিশেষ করে হিন্দু যারা ভারতে আছেন তাদেরকেও বলতে চাই, বাংলাদেশ এবং ভারতের মুসলমান এবং হিন্দুদের মধ্যে এক ধরনের শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। শেখ হাসিনা এদেশে সেই পরিস্থিতিকে বিনষ্ট করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে এটা দেখিয়ে তার পক্ষে ভোট নিতে চাইতো। মোদী ঠিক এই কাজটাই করতেছে। আপনি দেখবেন মানুষের দিক থেকে যদি বিবেচনা করেন, দুই অঞ্চলের মানুষের মধ্যে কালচারালি যে একটা মিল আছে, একই সাথে তাদের মনের মিল আছে, কিন্তু এই শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা টেকানোর জন্য এইটা আমাদের দিয়ে মানে কি বলে কার্ড ইউজ করে, মানে সংখ্যালঘু কার্ড ইউজ করে এই সমস্ত কাজগুলো করে। এই সমস্ত লোকরাই আপনি দেখবেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমরা ওই পিয়াসার ঘটনা থেকে যদি আপনি দেখেন, উনি নিজের বাড়িতে নিজে আগুন দেওয়ার পর বলছে আমার এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ রাজনৈতিক আলাপ, রাজনৈতিক ফায়দা লোটার আলাপ। পার্শ্ববর্তী দেশ হিসেবে যেহেতু আমরা দেশকে চেঞ্জ করতে পারবো না, প্রতিবেশী দেশকে চেঞ্জ করতে পারবো না, সেই ক্ষেত্রে ভারতের উচিত সংযত আচরণ করা। আর সেটা যদি না করে আদতে এই দুই অঞ্চলের মানুষের জন্যই দুর্ভাগ্য বয়ে আনবে। ভারত এবং বাংলাদেশ সবাইকে, এখানে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত বাজে রাজনীতিকে রুখে দিতে হবে, এটাই আমি বলতে চাচ্ছি আসলে।